আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয় জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ। সংবিধানে নানা জোড়াতালি দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সংসদ সাজিয়ে বসেছে বটে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনের যে দুটো দিন পার হয়েছে সেটা খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে পার হয়ে ঈদের ছুটিতে গেছে তা বলার কোনো উপায় নাই। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হইহট্টগোল হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বলেছে কি করে বিএনপি এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছেন। বিএনপি তখন বলেছেন যে রাষ্ট্রপতিকে বহাল না রাখলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় না, সংবিধান রক্ষার জন্যই রাষ্ট্রপতির পদটিকে বহাল রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় দিনে এসে যখন জামায়াতে ইসলামী মনে করিয়েছে, জামায়াতে ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে মনে করিয়েছেন যে এই রাষ্ট্রপতির দেওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ ক্রমে 2025-এর নভেম্বরে এমন এক আদেশ জারি হয়েছিল যেখানে সংসদ নির্বাচনের কথা ছিল, গণভোটের কথা ছিল, আর বলা ছিল জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটি ডাকতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে। এবং ডাক্তার শফিকুর রহমান মনে করান সংসদকে যে সেদিন অর্থাৎ গত রোববার সেই 30 পঞ্জিকা দিবস পার হয়ে যাচ্ছে, অথচ সরকারি দল ওই রাষ্ট্রপতির আদেশ মেনে ওই অধিবেশন ডাকা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তখন বিএনপির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন যে সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে যেমন আসতে পারে না, তেমনি রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না। এবং তিনি বলেন যে গত বছরের 13ই নভেম্বর জারি করা ওই আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন, ওটা একটা অদ্ভুত বিষয়। ওরকম একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়ের উপর ভিত্তি করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকতে পারে না। এবং তিনি মনে করান যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে সংসদে আবারও আলোচনা হতে পারে এবং সেসব আলোচনার পর যেসব সংস্কারে সকলে একমত হবেন সেসব সংস্কার হতে পারে। কারণ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। জামায়াতে ইসলামীর আমির তখন মনে করিয়েছেন, মানে যে কথাটা জামায়াতে ইসলামীর তরফে 11 দলের পক্ষ থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই বলা হয়েছিল, 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছিলেন যে সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকবার কোনো ব্যবস্থা না করে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আন্তরিকতা না দেখায়, তাহলে প্রয়োজনে তারা এটা নিশ্চিত করবেন যে এই অধিবেশনই হবে শেষ অধিবেশন। বিএনপি আপাতত জামায়াত একটা রাজপথে আন্দোলন সাজিয়ে ফেলবে, জমিয়ে ফেলবে, এটাতে কোনো পাত্তা দিচ্ছে সেটা মনে হচ্ছে না। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসে বিএনপি আসলে মূলত সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে একরকম নিশ্চিত করতে চাইছে যে ওইসব জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তাদের কোনো আবদারেই যাতে তাদের কর্ণপাত করতে না হয়। কিন্তু জামায়াতে ইসলামীর তরফে এখন প্রশ্ন তোলা হচ্ছে যেই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ফলশ্রুতিতে সংবিধান সংস্কার পরিষদ কিংবা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয় বিএনপি, কারণ তারা বলছে এটা একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়। তো জামায়াতের প্রশ্ন হচ্ছে সেই একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে রাষ্ট্রপতির আদেশেই তো সংসদ নির্বাচনের কথাও ছিল। তো জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন সংবিধানে তো 2026 সালের ভোট ছিল না,
প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি সংবিধানের বাইরে গেলেও মানেন, তাহলে এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না, এটা তো হতে পারে না। না মানলে দুটোই না মানেন, আর মানলে দুটোই মানতে হবে, কারণ একটা কথা আছে, পাবলিক ওপিনিয়ন সুপ্রিম কনস্টিটিউশন। এখন প্রশ্ন তো তোলাই যায়, বিএনপিও যেমন তুলছে, মানে রাষ্ট্রপতির আদেশ মানেন কিন্তু রাষ্ট্রপতি মানেন না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মেনে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিলেন, কিন্তু তারা এখন আর রাষ্ট্রপতি মানেন না। ঠিক তেমনি বিএনপি রাষ্ট্রপতি মানে, আবার রাষ্ট্রপতির আদেশ মানে না। মানে আদেশের একটা অংশ মানে জাতীয় সংসদ নির্বাচন মানে, কিন্তু গণভোট মানে না। এখন দুই দলের এই যে দ্বিচারিতা বলবো না পরস্পর বিরোধিতা বলবো, সেই বিষয়টি নিয়ে নিজেরাই নিজেদেরকে বাক্যবাণে জর্জরিত করছে। তবে জামায়াতে ইসলামীর শিশির মুনিরের মতো ঘাঘু আইনজীবী যারা কিনা এই সংস্কার প্রক্রিয়ায় আলী রিয়াজের দরবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদদের সঙ্গে, তারা, এবং যারা কিনা সংসদে ঠাঁই পান নাই, ভাগাভাগির নির্বাচনে তাদের ভাগ্যে কোনো আসন জোটে নাই, তারা একদিকে যেমন দ্রুত রাজপথে যেতে চান, আরেক দিকে তারা আইনি লড়াইয়ে এ প্রশ্ন তুলতে চান যে বিএনপি তাহলে কি করে একটা বৈধ সরকার হিসেবে নিজেকে দাবি করে, কারণ তারা তো একটা অসাংবিধানিক অদ্ভুত রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ডাকা সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছে। বিএনপির সাংবিধানিক বৈধতা ভিত্তি জুলাই সনদের ওপর নির্ভরশীল, এবং জামায়াতের আমির যেটা বলছেন পাবলিক ওপিনিয়ন ইজ সুপ্রিম কনস্টিটিউশন, তার ওপর নির্ভরশীল। মানে জনগণের যদি অভ্যুত্থান না হতো, জনগণ যদি গণ আন্দোলন না করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো, তাহলে তো নির্বাচন হয় না, তাহলে তো 2026-এ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যান না। তাহলে সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয়, জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার দলীয় ফোরামে যেমন বক্তব্য দেন, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে, যে এক অদ্ভুত নাটকের মাধ্যমে প্রথম অধিবেশন হলো। যে বিএনপি এত সংবিধান করছে, সে বিএনপি কিভাবে সংসদের প্রথম অধিবেশনটা শুরু করলো? স্পিকার উধাও, স্পিকার পদত্যাগ করেছেন 2024-এর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। ডেপুটি স্পিকার কারাগারে আছেন, এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন, অথচ স্পিকার ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে একটা খালি চেয়ার, মানে এটা বিএনপি তার সংসদীয় দলের সভায় বসে সিদ্ধান্ত নিল একটা খালি চেয়ারের মাধ্যমে সংসদ অধিবেশন বসবে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করবেন কে সভাপতিত্ব করবেন, তখন বিএনপির এক সিনিয়র নেতা গিয়ে সভাপতিত্ব করবেন, খন্দকার মোশাররফ হোসেন করলে তিনি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনটা পার্লামেন্ট কক্ষে সেরে ফেললেন। তারপর সেই স্পিকার ডেপুটি স্পিকার গিয়ে মহা বিতর্কিত রাষ্ট্রপতির কাছে শপথ নিল। তারপর স্পিকার ডেপুটি স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন চালু হলো। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। আজকে যে আমরা নাটক দেখলাম, পার্লামেন্টে একটা রুলস অফ প্রসিজিওর হচ্ছে মানা হয়নি, স্পিকার আছে, ডেপুটি স্পিকার কারাগারে বন্দি, সেটা বাদ দিয়ে একবার গোজামিল দিয়ে একটা পার্লামেন্ট শুরু। এই পার্লামেন্টের কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমি মনে করি না। অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধভাবে সরকার, একটা প্রহসনের নির্বাচন, তারই মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট যেটা হচ্ছে ওই খুনি আর হচ্ছে যুদ্ধাপরাধী, এবং সেই পার্লামেন্টের লিডারকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের হত্যাকারী, সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি করতে যেয়ে আমেরিকার এফবিআইয়ের কাছে ধরা পড়া, এবং এফবিআই এসে সাক্ষী দিয়ে সেই সাক্ষীতে যে সাজাপ্রাপ্ত সেই আসামি, মানে আমি কি বলবো আর। এখন তারেক রহমান টেনশনে এই কারণে যে তারেক রহমান জানেন
এই যে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী মানে একেবারে দাকুমড়া সম্পর্ক, মানে আওয়ামী লীগকে ঠেকানোর পুরো রাজনীতিটার নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত পতন ঘটালো যে রাজনৈতিক পক্ষটি, মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ এই দলগুলো, সেই জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের যদি এক রকমের রাজনৈতিক ঐক্যে মিলে যায় এবং বিএনপিকে বেকায়দায় ফেলতে হয়, তাহলে তাদের পক্ষে রাজপথে এক রকমের ঐক্য গড়ে তোলা সম্ভব, কারণ ইতিহাসে এর নজির আছে। তারেক রহমান জানেন তার মা খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেছিলেন, তখন জামায়াতে ইসলামী তাকে সমর্থন দিয়েছিল। জামায়াতে ইসলামী বিএনপির মিত্রতা দীর্ঘদিনের, দশকের পর দশক ধরে, কারণ জামায়াতে ইসলামী রাজনীতি করতে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সুযোগই পেয়েছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে এই মৈত্রী বহু দশকের, এবং সে কারণে জামায়াতে ইসলামী 18টা আসন যখন পেল 1991 সালের নির্বাচনে, এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 140টি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন জামায়াতে ইসলামীর সমর্থনেই কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল। অথচ 1994 সালে মাগুরার উপনির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে, এই অভিযোগে যখন বিরোধী দল আওয়ামী লীগ রাজপথে আন্দোলন শুরু করলো, তখন সেই আন্দোলনে গিয়ে যোগ দিল জামায়াতে ইসলামীও, এবং সংসদেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একযোগে দাবি ওঠাতে থাকলো। সংসদে দিনের পর দিন ওয়াকআউট করতে থাকলো। এরপর লাগাতার ওয়াকআউটের এক পর্যায়ে সংসদ থেকে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সব একযোগে পদত্যাগ করে বেরিয়ে রাজপথে লাগাতার হরতাল, লাগাতার আন্দোলন চালিয়ে গেল, এবং তাদের ভাষায় যুগপৎ আন্দোলন করতে থাকলো। এবং তারই ফলশ্রুতিতে খালেদা জিয়া আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাইকে বাইরে রেখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে ফেললেও তারপর তার সরকার এমনকি 1.5 মাস স্থায়ী করতে পারেননি। 1996 সালের 30শে মার্চ এই আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীর লাগাতার আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হয়েছিল। কাজেই তারেক রহমান জানেন যে মৈত্রী আছে বটে জামায়াতে ইসলামী এবং বিএনপি, তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছে, তাদের রাজনৈতিক আদর্শে মিল আছে, আওয়ামী লীগ বিরোধিতায় দুই দলের কট্টর অবস্থান আছে, একটা সংহতি আছে। কিন্তু বিএনপিকে বেকায়দায় ফেলতে হলে এবং রাজনৈতিক জয় পরাজয়ের প্রশ্ন যখন আসে, তখন জামায়াতে ইসলামী এমনকি প্রয়োজনে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিতেও দ্বিধাবোধ করে না, কিংবা আওয়ামী লীগ। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এখন ঘুরে ফিরে একটা প্রশ্ন অনেকের মধ্যেই যাচ্ছে বা অনেকেই তুলছেন, আওয়ামী লীগ কি ফিরবে? প্রশ্নের সহজ সরল কোনো উত্তর নেই। তার আগে যে প্রশ্নটা করা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরতে চাইছে? লক্ষণ বলছে তারা আসলে অনিশ্চিত। অনিশ্চিত এই কারণে, এবং এই অনিশ্চয়তার মধ্যে তারা এই কারণে পড়েছে যে দীর্ঘ 15 বছরের যে লুটপাট তাদের নেতৃত্ব করেছে এবং যে অর্থ তারা বাইরে পাচার করে দিয়েছে, সেই অর্থ দিয়ে তারা মোটামুটি শান্তিতে, স্বস্তিতে পরের জীবনটা পার করে দিতে পারবে বলে তারা ভাবছে। কেউ কেউ জেলে আছেন বটে, তাদের তেমন কিছু করবার নেই। আইন অ্যালাউ করলে, বিচার বিভাগ অ্যালাউ করলে তারা হয়তো কখনো না কখনো মুক্তি পাবেন। কখনো কখনো সরকারের দয়ের উপর হয়তো তাদেরকে নির্ভর করতে হতে পারে, কেননা এই সরকারের, বর্তমান সরকারের দায় একটু কম, কারণ যেগুলো মামলা হয়েছে সেগুলো তাদের সময় হয়নি, তারা মাত্র 1 মাস দায়িত্ব পালন করছেন। মামলাগুলো হয়েছে আগের সরকারের আমলে। আইন কানুন যা পরিবর্তন হয়েছে বিচার করবার জন্য, সেটাও আগের সরকারের আমলে। সব মিলে মূল দায়টা আগের সরকারের, যারা এখন ক্ষমতায় নেই। আওয়ামী লীগের কথা এই কথা বলছিলাম যে অভ্যুত্থানের পর বা পতনের পর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া আমরা কোথাও দেখিনি, একটা স্টেটমেন্ট দেখিনি। আওয়ামী লীগের নেতাকে কার কি দায়িত্ব সেটা আমরা দেখিনি। ওই যে বলছিলাম যে সারা দেশে অসহায় নেতা কর্মীরা আছেন অনেকেই,
কিন্তু তারা জানেন না আসলে কার কথা তারা শুনবেন। আমরা মাঝে মধ্যে শুনতে পাই তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যোগাযোগ হয়, কিন্তু সেটা কতদিন এই লক্ষ কোটি নেতা কর্মী বা সমর্থককে আশ্বস্ত করে রাখতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আওয়ামী লীগের ইতিহাসে এরকম ঘটনা এর আগে যে ঘটেনি তা নয়, এর আগেও খুব ঘটে গেছে। একসময় আমরা শুনেছি যে আমেনা বেগম তিনি আওয়ামী লীগ অফিসে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আমরা আরেক সংকটকালে দেখেছি যে জোহরা তাজউদ্দিনের মতো ঠিক মাঝারি মানের নেত্রী, তখনকার সময় মধ্য গোত্রের নেত্রী, তিনি এসে হাল ধরেছেন। আমরা আরো কিছু নেতার কথা শুনেছি যে যারা সংকটকালে সামনে এসেছেন, হাল ধরেছেন। সেই সময়গুলো খুব সুখকর ছিল না, স্বস্তিকর ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছেন, কারণ তখন রাজনীতিটা ছিল। আর গত 15 বছরে আওয়ামী লীগ রাজনীতিটা নষ্ট করে দিয়েছে, সংগঠনটাকে শেষ করে দিয়েছে। আর প্রকৃত ত্যাগী রাজনীতিবিদদের জায়গায় ভুইফোর, হাইব্রিড, ব্যবসায়িক মনোবৃত্তির যাদের মূল কাজ ছিল লুটপাট, অর্থনীতি আর যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা, অন্যের জীবনের বিনিময়, অন্যের অর্থের বিনিময়, অন্যের সম্পদের বিনিময়, সেগুলোকে গ্রাস করে, জীবন গ্রাস করা, সম্পদ গ্রাস করা, কোনোভাবে সময়টা পার করাই ছিল তাদের লক্ষ্য। কারণ আখেরটা তারা গুছিয়ে নিয়েছিলেন। আরেকটা বড় কারণ, এই যে 24-এর 5ই আগস্টের পর আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ে কোনো নেতা কর্মীর মধ্য থেকে বাংলাদেশের জনগণ একবারের জন্য কোনো অনুশোচনার কথা শুনেনি। আপনি সেটা যা ঘটেছে তাকে কমিয়ে বলতে পারেন, যা ঘটেছে তার দায় অন্যের উপরে চাপাতে পারেন, কিন্তু একেবারেই পুরো ডিনায়াল, পুরো অস্বীকৃতি, এটা বাংলাদেশ বরদাস্ত করে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেকেই ঘনিষ্ঠ ছিলেন, এখনো কারো কারোর সঙ্গে যোগাযোগ হয়। তাদেরকে আমরা বহুবার বলতাম, আমি তো বলতাম, অন্যরাও নিশ্চয়ই বলেছেন, যে একবার আওয়ামী লীগ নানা অপকর্ম করে ক্ষমতায় আসতে 21 বছর লেগেছিল, এবার হয়তো 42 বছর লাগবে। তাদের স্বপ্ন ছিল 40-41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা, কিন্তু 24-এই তাদের পথযাত্রা বন্ধ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, তার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের সঙ্গে যে সম্পর্ক, তার যে এক সময়কার অসাম্প্রদায়িক রাজনীতি, সেটা বাংলাদেশের জন্য জরুরি ছিল। শুধু অসাম্প্রদায়িকতার কথা বলি কেন, আওয়ামী লীগ মূলত প্রতিনিধিত্ব করেছে বা যাদেরকে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করার চেষ্টা করেছে, তার হচ্ছে বাংলাদেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্তদের মধ্যে তাদের একটা প্রভাব ছিল। এবং বাংলাদেশের এই যে দ্বিদলীয় রাজনীতি, সেটা অনেকে পছন্দ করতেন না, কিন্তু বাস্তবতা এটাই ছিল যে আসলে মূল রাজনীতির ধারাটা আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে ধরে রেখেছিল। অনেক অপকর্ম তারা করেছে, অনেক ভুল ত্রুটি করেছে, অন্যায় করেছে, কম আর বেশি, এবং সেই অনুযায়ী তারা প্রায়শ্চিত্ত ভোগ করেছে। কিন্তু আওয়ামী লীগ 2024-এর 36 দিনে যা করেছে, এবং তার আগের 15 বছর না হয় বাদই দিলাম, এর প্রায়শ্চিত্ত তারা কতকাল করবে আমি জানি না। তবে সেই প্রায়শ্চিত্ত কাটিয়ে বা সেখান থেকে বেরিয়ে আসবার যে চেষ্টা, সেটা তাদের মধ্যে একেবারেই নেই। শেখ হাসিনা এখনো পুরো নিয়ন্ত্রণ দলের উপরে রাখতে চাইছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, শিশু কিশোর তরুণরা, তাদের কাছে তার অ্যাকসেপ্টেন্স একেবারেই মাইনাসে। এবং তিনি এবং তার পরিবারের সদস্যরা রাজনীতিতে আবার কামব্যাক করবেন নিকট ভবিষ্যতে, এমনকি দূর ভবিষ্যৎ, সেটা অনেকেই মনে করেন না। কিন্তু দল হিসেবে হয়তো আওয়ামী লীগের কিছু ভালো মানুষ এসে দলটাকে এবং রাজনীতিকে ফেরত আনার চেষ্টা করতে পারতেন।